এই ভিডিওতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ট্রানজিট নিয়ে কিভাবে থাইল্যান্ড যাবেন এই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেব। এছাড়াও বাংলাদেশ ইমিগ্রেশন কেমন ছিল, দেন মাত্র ৩৮,০০০ টাকায় কিভাবে আপনি থাইল্যান্ড মালয়েশিয়া রিটার্ন টিকিট সহকারে টিকিট বুকিং করবেন সেই বিষয়ে ইনফরমেশন দেব, এবং থাইল্যান্ডের ইমিগ্রেশন সিচুয়েশন কেমন ছিল সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেব। দেন এয়ারপোর্ট থেকে বাস নিয়ে কিভাবে কম খরচে আপনি আপনার পছন্দের জায়গাগুলোতে চলে যেতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে পুরো ইনফরমেশন গেদার করে দেব। এছাড়াও ভিডিও শেষে কয়েকটি ইম্পর্টেন্ট অ্যাপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দ্য রিফাত ওয়েতে। এই মুহূর্তে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ওয়েটিং এরিয়াতে বসে আছি। সো ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা ছিল এমন, আমার জাস্ট হোটেল বুকিং এবং আমার রিটার্ন টিকিটটা চেয়েছিল। অ্যাজ আমার আগে 2টা দেশ ঘোরা ছিল, যার কারণে আমার সাথে তেমন হ্যাসাল করে নাই। সো আপনাদের যাদের 2-1টা দেশ ঘোরা আছে তাদের জন্য খুবই ইজি হবে ইমিগ্রেশন। আর আপনাদের যাদের কোনো দেশ ঘোরা নেই, সো তাদেরকে একটু হ্যাসেল পাইতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রপার ডকুমেন্টস লাইক আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার বিজনেস ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, এছাড়াও আপনাকে প্রুফ দেখিয়ে দেন আসতে হবে। আর আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে এনওসি, এছাড়াও আরও অনেক যে নেসেসারি ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেখিয়ে আপনাকে দেন আসতে হবে। সো আমার ফ্লাইট ছিল রাত 2:10 আমি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাই। সো ইমিগ্রেশন কমপ্লিট করে আমাকে 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হয়। দেন চলে আসি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে। এটা ছিল তাদের সাথে আমার প্রথম ফ্লাইট, আর তাদের ফ্লাইং টাইমিং ছিল পারফেক্ট। তারা টেক অফ করতে লেট করে নাই, একদম এক্সাক্ট যে টাইম দিছিল সেই টাইমেই ফ্লাই করে। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন বোর্ডিং পাস নিচ্ছিলাম আমার উইন্ডো সিট নিতে ভুলে গেছিলাম, যার কারণে আমি একদম মাঝখানে প্লেনের। সো আপনারা যখন বোর্ডিং পাস নেবেন তখন উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করবেন, অবশ্যই তারা আপনাকে উইন্ডো সিট দিয়ে দিবে। আর ফ্লাই করার 30 থেকে 40 মিনিট পরে আমাদেরকে খাবার দিয়ে দেয়, যেখানে চিকেন ফ্রাইড রাইস ছিল আর অনেক কিছু, যেগুলো দেখতেই পাচ্ছেন। আমি আসলে এগুলোর নামও জানি না ঠিক মতো। সো খাবার মোটামুটি ভালো ছিল, স্পেশালি তার একটা ডেজার্ট দেয় যেটা খুবই মজা ছিল। আর আমাদের ফ্লাইট মালয়েশিয়া গিয়ে ল্যান্ড করতে করতে সকাল 8টা বেজে যায়। সো ওখান থেকে আমাকে উঠেই দৌড় দিতে হয়, কজ আমার মাত্র 1 ঘন্টা ট্রানজিট ছিল। আমাকে গিয়ে আরেকটা ফ্লাইট ধরতে হবে যেটা হচ্ছে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে যাবে, যার কারণে বের হতে হতে আমার হাতে মাত্র 30 মিনিট সময় ছিল। দেন আমি সোজা চলে গিয়েছিলাম আমার নেক্সট ফ্লাইটের দিকে। আর মালয়েশিয়ার এয়ারপোর্টটাও খুবই সুন্দর, মোটামুটি অনেক বিশাল। সো আমাকে মনে হয় এক মাথা থেকে আরেক মাথায় গিয়ে আমার আরেকটা ফ্লাইট ধরতে হয়। সো আলহামদুলিল্লাহ ফ্লাইটটা মিস হয় নাই। আমি ভয় পেয়ে গেছিলাম, কজ আমার মাত্র 1 ঘন্টা ট্রানজিট ছিল। দেন এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করতে করতে মনিটরে দেখে গেছিলাম যে আমার নেক্সট যে ফ্লাইটটা সেটা হচ্ছে গেট C1-এ। দেন আমি ওই দিকে হাঁটা শুরু করি, আর অবশেষে আমি এসে চেক ইন করে নিয়ে আমার নেক্সট ফ্লাইটের জন্য অপেক্ষা করতে থাকি, যেটা অলমোস্ট এসে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দুঃখজনক বিষয় হচ্ছে আমার ফ্লাইটে আমি একমাত্র বাঙালি ছিলাম। আমি অনলি বাঙালি যে হচ্ছে এই ফ্লাইটে করে যাচ্ছিলাম। সো যেটা দেখে আমার খুবই হতাশ লেগে ওঠে, কজ যখন মালয়েশিয়াতে আসছিলাম তখন অনেকেই ছিল বাঙালি, বাট মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের এই ফ্লাইটে আমার সাথে কোনো বাঙালি ছিল না। দেন কেবিন ক্রু আমাদেরকে অনেক ডিরেকশন দিচ্ছিল, যেটা জেনারেলি সব জায়গায় দিয়ে থাকে, সেগুলা দেখতেছিলাম, শুনতেছিলাম। দেন একটু পরে আমাদের ফ্লাইট টেক অফ করে। যদিও আমি উইন্ডো সিট পাই নাই, বাট দূর থেকে জুম দিয়ে ভিডিও করাতে ভিডিওর কোয়ালিটি কিছুটা ড্যামেজ হয়ে যায়, বাট একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। কজ হচ্ছে মালয়েশিয়া মোটামুটি পাহাড় পর্বতে ভরপুর। সো আপনার ফ্লাইট থেকে আপনি সুন্দর একটা ভিউ পাবেন উপর থেকে। সো অবশ্যই উইন্ডো সিট নেওয়ার ট্রাই করবেন।
ফ্লাইট মোটামুটি 30-40 মিনিট ঘোরার পর এখানেও ব্রেকফাস্ট দেয় তারা, যেটা খুবই মজার ছিল। আর অবশেষে আমরা এসে থাইল্যান্ড পৌঁছাই। সো থাইল্যান্ডে আমি যে এয়ারপোর্টে নামি সেটা হচ্ছে ব্যাংককে, আর এয়ারপোর্টটার নাম হলো সুবর্ণভূমি, যেটা ব্যাংককে অবস্থিত। দেন আস্তে আস্তে আমি চলে যাই ইমিগ্রেশনের দিকে। মোটামুটি থাইল্যান্ড ইমিগ্রেশনটা এতটাই স্মুথ ছিল যেটা বলার বাইরে। আমার মাত্র 1 মিনিটে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায়। জাস্ট ভিসাটা দেখতে চাইছিল আর হচ্ছে কতদিন থাকবো এটা আস্ক করছিল। জাস্ট 1 মিনিটে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায়, এখানে কোনো হ্যাসেল পাইতে হয় নাই। সো ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসি সিম কেনার জন্য, যেটা আমার জন্য খুবই জরুরি, কজ আমি সোলো ট্রাভেল করতেছি। সো আমি কার্ডে পে করে একটা সিম নিয়ে নিই, দেন ওখান থেকে ওইটা অ্যাক্টিভ করে দেন চলে যায় হচ্ছে বাস কাউন্টারের দিকে, যেটা ছিল এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে। কজ হচ্ছে ওখান থেকে আপনি পুরা থাইল্যান্ডের যে কোনো জায়গায় বাসে যেতে পারবেন, আর বাসের টিকিট সেখানে পেয়ে যাবেন। যদিও আমি যাচ্ছি পাটায়া বিচে। সো আমি কার্ডে পেমেন্ট করে আমার বাসের টিকিট নিয়েছিলাম। সো একটা বিষয় ক্লিয়ার করি, আপনারা সবসময় চেষ্টা করবেন কার্ড ইউজ করার এয়ারপোর্টের ভিতরে, কজ এখানে ডলার ভাঙলে ডলারের রেট খুবই কম পাবেন। তো চেষ্টা করবেন বাইরে গিয়ে ভাঙার। সো এখানে কার্ডে পেমেন্ট করে এখান থেকে টিকিট নিয়ে আমি চলে যাই আমার বাসের দিকে, যেটা 30 মিনিট পর পর একটা বাস ছাড়ে এখান থেকে। সো আমার বাস ছিল হচ্ছে 11:30টায়। সো এয়ারপোর্ট থেকে আমি বাস নিয়ে পাতায়ার উদ্দেশ্যে রওনা হই 11:30টায়। আমি যদি এখান থেকে গ্র্যাব করে যেতাম, যেটা কস্ট পড়তো 1400 থেকে 17 বাতের মতো, সো উইচ ইজ সো এক্সপেন্সিভ। যার কারণে আমি বাসে করে মাত্র 143 বাতে পাটায়াতে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এই দৃশ্যগুলো অসাধারণ ছিল, মোটামুটি ভালো ও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল বাহির। আর বাস জার্নিটা উপভোগ করতে করতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি। প্রথমে আপনারা যদি থাইল্যান্ড মালয়েশিয়া ট্যুর দিতে আসেন, অবশ্যই 2টা অ্যাপস ডাউনলোড করে আসবেন, যেগুলো আপনার ট্রান্সপোর্টেশন খরচকে খুবই কমিয়ে দিবে। থাইল্যান্ডের জন্য হচ্ছে বোল্ট হচ্ছে আমাদের উবারের মতো। সো বোল্টের মধ্যে আপনি ট্যাক্সি, স্কুটি 2টাই পেয়ে যাবেন। আপনি যদি সোলো ট্রাভেল করে থাকেন তাহলে খুব কম খরচে আপনি স্কুটি নিয়ে যে কোনো ট্যুরিস্ট স্পটে চলে যেতে পারবেন। থাইল্যান্ডে গ্র্যাবও অ্যাভেলেবেল আছে, বাট থাইল্যান্ডে বেস্ট হচ্ছে বোল্ট। আপনি চেষ্টা করবেন থাইল্যান্ডে বোল্ট ইউজ করার, আর গ্র্যাবটা হচ্ছে মালয়েশিয়াতে ইউজ করার। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর আমি অবশেষে চলে আসি সেন্ট্রাল পাতায়া বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড থেকে আমি একটা স্কুটি নিয়ে ডিরেক্ট আমার হোটেলে চলে যাই, যেটা ছিল মাত্র 25 বাত। আর মাত্র 5 মিনিট স্কুটি চড়ার পর আমি অবশেষে চলে আসি আমার হোটেলের কাছে। আর আমার হোটেলের নাম হচ্ছে বেলা এক্সপ্রেস হোটেল পাটায়া। সো এটা আমি trip.com থেকে বুক করেছিলাম। আর হোটেল রিসেপশনে এসেই চেক ইন করে চলে যাই রুমের দিকে, কজ হচ্ছে আমি টোটালি টায়ার্ড ছিলাম। এসেই দেখি রুমের এই কন্ডিশন। ডবল বেডের রুম ছিল, যদিও আমার কোনো পার্টনার ছিল না, যার কারণে আমার হোটেল খরচটা একটু বেশি গেছিল। সো আপনারা চেষ্টা করবেন একজন পার্টনার নিয়ে আসার, তাহলে আপনার অনেকটাই খরচ কমে যাবে। এছাড়াও আপনি চাইলে হোস্টেল টাইপের হোটেলগুলোতে উঠতে পারবেন যদি আপনি ইউজ টু হয়ে থাকেন। মোটামুটি ফ্রেশ হয়ে বেরোয় পড়ি পাটায়া বিচটা এক্সপ্লোর করার জন্য, যেটা আমার হোটেল থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে। আর বিচের দিকে এন্ট্রি হয়ে পাটায়া লেখাটা দেখে আমার মোটেও পছন্দ হয় নাই, যেটা হচ্ছে এলজিবিলিটিদের রেইনবো কালারে লেখা। তাদের নাকি ফ্রাইড না কিছু একটা আসতেছিল, যেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। আমি আগে জানলে আসলে পাটায়াতে আসতাম না, হয়তো বা ফুগেটে চলে যেতাম। যাই হোক, সবকিছু নিজের কাছে। আমি আপনাদেরকে প্রেফার করব এগুলা স্কিপ করেন, আমিও স্কিপ করি। এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় বলছি, সেটা হচ্ছে কিভাবে আপনারা মাত্র 38,000 টাকায় বা তারও কমে আমার মতো কম খরচে আপনাদের টিকিটগুলো বুকিং করবেন। নর্মালি আপনারা 1 মাস আগে টিকিট বুকিং করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা অনেক অ্যাপস আছে, তার মধ্যে আমি ফেভার করব trip.com অথবা booking.com। এই
দুইটা অ্যাপস থেকে আপনারা নর্মালি 1 মাস আগে আপনারা যে কোনো জায়গায় যান সেগুলার টিকিট বুক করার চেষ্টা করবেন, তাহলে আপনারা আমার মতো 38,000 টাকা কেন আরো কমেও পেয়ে যেতে পারেন। সো ভিডিওটা এখানেই শেষ করছি। সো নেক্সট ভিডিওতে আপনাদেরকে পাটায়ার ফেমাস টুরিস্ট স্পটগুলোতে নিয়ে যাব। সো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, আর চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।